আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের আনন্দ আপনাদের সকলের কাছে পৌঁছেছে এবং আপনারা সকলে নিরাপদে আপনজনদের সাথে উদযাপন করছেন ঈদুল আজহা। এই আশাটুকু করছি, এই বিশ্বাসটুকু করছি। আপনাদের সামনে আমি সাধারণত হাজির হই আপনাদের প্রশ্নগুলো নিয়ে, রাজনীতিবিদদের কাছে। তারা আসলে আপনাদের নিয়ে কী ভাবছেন, কী করছেন, সেই উত্তরগুলো জানতে চাই। কিন্তু রাজনীতিবিদরাও মানুষ, তাদের ব্যক্তিগত জীবন আছে, তাদের আনন্দ, হাসি, কান্না সব কিছু আছে, এবং তারা কেমন করে ঈদ উদযাপন করেন এই নিয়ে আপনাদের অনেক কৌতূহল আছে। তাদের ঈদে অবশ্যই খুব ব্যক্তিগত হয় না হয়তো আপনার অনেকের মতো, সেই অনেকের মাঝখানেও তাদের সাথে আসলে আমরা জড়িয়ে থাকি, দেশের মানুষ, তাদের ভালো মন্দ সবকিছু জড়িয়ে থাকেন। তাই আজকে একটুখানি কাঠখোট্টা প্রশ্নের বাইরে গিয়ে তাদের ঈদ কেমন, তাদের ব্যক্তি জীবন কেমন, সেই সময়টুকু আনন্দে কাটাতে চাই আপনাদের সকলের সাথে। সাদর আমন্ত্রণ জানাচ্ছি সালাম স্টিল রাজনীতির বাইরে আয়োজনে। আজকে আমাদের সঙ্গে 6 জন প্রিয় মানুষ, প্রিয় মুখ, বাংলাদেশের স্বনামধন্য রাজনীতিবিদরা রয়েছেন। তাদেরকে স্বাগত জানাতে চাই। একেবারে হাতের ডানে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। ঈদ মুবারক ভাইয়া। ঈদ মুবারক। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। ঈদ মুবারক। আমাদের সাথে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঈদ মুবারক। আমার হাতের বায়ে পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ঈদ মুবারক। রয়েছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। ঈদ মুবারক আপা। ঈদ মুবারক। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ রাজনীতিবিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ঈদ মুবারক। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন আপনারা। নূর ভাই, আপনাকে আদালতে দাঁড় করাবো আমরা, যদিও ভেবেছিলাম কঠিন কথা বলবো না, কিন্তু আপনি যে লেট লতিফ, এটা কি ছোটবেলা থেকে? বিশেষ করে ছাত্র জীবন থেকে সবসময় যখন পরীক্ষার আগের রাতে আর পরীক্ষার কেন্দ্রে যাওয়ার সময় আপনার রিক্সা বা গাড়িতে বসে বসে সিট টিট পড়া, তো এখনো ওই প্র্যাকটিস রয়ে গেছে। একটা অবস্থা যে অনেক ক্ষেত্রে এত প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে কিছু কিছু প্রোগ্রাম একটু বিশেষ করে এখন লেট হয়। হুম্মাম কাদের ভাই, চট্টগ্রামের ঈদ কেমন আসলে? চিটাগাংয়ের মানুষজন, আমরা যেহেতু মেজবান কালচারে বিশ্বাস করি, একা একা কেউ ঈদ করে না। মানে আমরা ঈদ করলে পুরা এলাকা, পুরা পাড়া একসাথে আমরা ঈদ করি। ওখানে আমাদের একটা রেওয়াজ আছে যে গরিব মানুষরা কিন্তু সবাই কালেকটিভলি একটা গরু দিয়ে সবাই একসাথে ওটাকে জবাই করে। ওটা আমাদের সিস্টেমটা খুব সুন্দর। ছোটবেলার ঈদ কেমন ছিল? ছোটবেলার ঈদ খুব, মানে আমরা তো সবসময় চিটাগাংয়ে ঈদ করতাম, গ্রামে করতাম, ফ্যামিলির সাথে করতাম। আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম অনেকজন। এটা পুরা বছর দেখা না হলে ওই একটা দিন সবাই একসাথে হতাম। ওকে, সো জুনায়েদ সাকি ভাই, নিজের হাতে কখনো কোরবানি দিয়েছেন? না, প্রত্যক্ষ করেছি, সাথে ছিলাম। হ্যাঁ, কখনো নিজে করেন না, যেহেতু এটা তো একটা নিয়মের মধ্যে দিয়ে কোরবানি হয়। যে বিষয়ে যারা প্রস্তুত হয়েছেন তারাই এটা করেন, কিন্তু আমরা সাথে ছিলাম। অবশ্যই হাটে গিয়েছি। এবার গেছেন? এবারে ঈদে রিসেন্টলি আসলে যাওয়া হচ্ছে কম, বাট এগুলো সবই শৈশবের থেকে কিশোর অভিজ্ঞতা। আপনার সাথে সেলফি তুলতে চলে আসছে, এটাও নিশ্চয়ই হয়। সেলফি একটা নতুন মানে সংযোজন, এবং ব্যক্তিগত সৌহার্দ্যটা প্রকাশ করলে আমি ভালো, কিন্তু সাথে সাথে এই ফোনটা বের হয়, তো ওইটার আবার টেকনিক্যাল অনেক রকম চলতে থাকে, এবং একসাথে 5 জন তুলতে থাকে। আপনার প্রত্যেকের প্রতি সমান মনোযোগ দেওয়াটাও সবসময় হয়ে ওঠে না। এগুলো জটিলতা। সেলফি তুলতে পারাটাতে মিনিমাম টেকনোলজি। ওকে, সো আপনাকে যদি আমি আমার ফোনটা দেই, আপনি এখানকার মধ্যে কার সাথে সেলফি তুলতে চাইবেন? সবার সাথে তুলছি, এটা আলাদা কোনো প্রেফারেন্স? সত্যি? হ্যাঁ, কোনো প্রেফারেন্স না, আপনি তো বলতেই পারতেন যে শামা আপা একেবারে পাশে বসে আছেন, তাকে দেখতে চমৎকার সুন্দর লাগছে, আপনি ওইদিকে তুলতেই পারতেন। আপনি বললেন না আসলে, এটা কি আপনার সাথে তুলতে পারেন? সেটাও বললেন না। আমি পাশে বসে, আমি তো নিজের কথা বলতে পারছি না, আমার তো আপনার কথাই বলতে হবে। ইনডাইরেক্টলি, ইনডাইরেক্ট সেলফি অ্যাকচুয়ালি। এই আপনারা কথাগুলো বলে ফেললেন, সেটা বের করার জন্য কি হচ্ছে? সাকি ভাই সেফলি বলেন নূর ভাইয়ের সাথে তুলবেন। নূর ভাইকে খুঁজে পাওয়া মুশকিল, দেরি করে আসবে। শামা আপা, আপনাকে চমৎকার সুন্দর লাগছে, সবসময় আপনি খুব সাজুগুজু করে থাকেন। এটা ছোটবেলা থেকে? সবাইকে সুন্দর লাগছে, আজকে সবাইকে সুন্দর লাগছে। হ্যাঁ, আপনি কি ছোটবেলা থেকে এরকম সাজতে পছন্দ করেন? আমার মাকে দেখেন, আমার মাও সাজতে পছন্দ করে। না, সাজাগুজে তো মেয়েদের একটা, আই থিঙ্ক একটা পার্ট। সবাই সাজতে গুজতে পছন্দ করে, সে ভালো নিট এন্ড ক্লিন থাকাটা মোর, আই থিঙ্ক এভরিবডি লাইকস। সো
ছোটবেলায় ঈদ কেমন ছিল? ভেরি কমন কোশ্চেন, সবাই জানে। এখন ছেলেরা মেয়েদের চেয়ে বেশি সাজে। তাই? হ্যাঁ, ছেলেদের কাপড় চোপড়ও দেখা যাবে মেয়েদের চেয়ে বেশি। হ্যাঁ, এবং বেশি আমাদেরকে বললেন না, সাকিব ভাই আর আমার ইউনিফর্ম চেঞ্জই হয় নাই, একই কাপড় মনে হয় প্রত্যেকদিন একই কাপড়। তুমি যদি 10টা কালো পাঞ্জাবি ডিফারেন্ট এক্স্যাক্টলি হ্যাঁ, এগুলা হচ্ছে মানে চোখে ধুলো দেওয়া, আমরা বুঝি এগুলো। ছোটবেলায় ঈদটা একটু সিমিলার টু যেটা কোকো বললো যে আমাদের কিন্তু সব সময় রিলিজিয়াসলি আমরা গ্রামের বাড়িতেই কোরবানি ঈদ করা হয়, এবং ঈদ পুরা পাড়া মহল্লা মিলে যে গরুগুলো কাটা হয় ওগুলো আবার সবাই ভাগ করা হয়। ডিস্ট্রিবিউশনটা হ্যাঁ ভাগ করা হয়, এবং সেটাই একটা মজার ব্যাপার ছিল। হ্যাঁ, সাদ্দাম ভাই কি অবস্থা? নিজে কখনো কোরবানি? আপনি তো মনে হয় জানেন কিভাবে কোরবানি দিতে হয়। হ্যাঁ, কোরবানির অভিজ্ঞতা আছে, তবে কোরবানির দিনের না, মানে হচ্ছে মুরগি কোরবানি দেওয়ার একটা অভিজ্ঞতা আছে। তো সেটা কি হলে? না, হলে না, অবশ্য বাড়িতে আম্মা পাশের থেকে একটু সাহস দিয়েছিল। তো কোরবানি দেওয়ার অভিজ্ঞতা আমার আসলেই নাই। ছোটবেলায় কখনো লাল গরু লাগবেই এই বলে কেউ বায়না ধরেছেন? আগের দিন যখন সব মানে এই যেরকম সব নেবারদের গরু আনা হতো এবং যে বাঁশ দিয়ে তাবু দিয়ে আটকায় রাখা হয়, সো তখন তো পুরা বাচ্চারা, এখনো তো দেখি বাচ্চারা সব ওখানেই পুরাটা টাইমই আসলে ওখানে থাকে, যে খড় খাওয়ানো, পাতা খাওয়ানো। সো কোন গরুর রং কিরকম এগুলা তো আমার মনে হয় সবাই অভিজ্ঞ এইসব। দ্যাটস ট্রু। এই ঈদে তো আসলে রান্না খাওয়া খুব ইম্পর্টেন্ট। সো রান্না করতে পারেন কিনা আমাদের হুম্মাম ভাই? অফ কোর্স রান্না করতে পারি। ওকে, স্পেশাল ডিশ কি? গরুর মাংস থেকে শুরু করে সবকিছু ভালো হয় নাকি না ওটা বলতে পারবো না। না, খাওয়ার মতো কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে আপনারা? কোনো সময় খাওয়াইনি, অত সাহস হয় না। নিজে খাওয়ার মতো অদ্দূর হবে। আপনি তো স্বঘোষিত পত্নীনিষ্ঠ ভদ্রলোক, হ্যাঁ তাই তো? তো ভাবির কোন রান্না আপনার পছন্দ? আমার ওয়াইফের বাংলা খানা খুব ভালো হয়, ও বিদেশি খানাও রান্না করে কিন্তু ওর বাংলা খানা খুব ভালো হয়, ওর স্পেশালি ওর কোরমা। তো মানে ডাবল ক্রিম টিম কত কিছু হাবি যাবে, ওটা মানে খাওয়ার পরে হাসপাতালে যেতে হবে, বাট ফ্যান্টাস্টিক। এটা কি ছিল? এটা গ্যারান্টি। বাট ওকে, নূর ভাইয়ের কি খবর? আমরা রান্নাঘরে ঢোকেন? আপনাকে দেখে মনে হয় না। ছাত্র জীবন থেকে আমরা এগুলো করে আসছি হলে, আর সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু বাসাটায় ঢোকেন কিনা? ছাত্র জীবনে বেটা মানুষ অনেক কিছু করে, কিন্তু পরে বাসায় আর রান্নাঘরে ঢোকে। আমার ওয়াইফ ঢাকার বাইরে থাকলে দেখা যায় এখনো হয় যে রাতে অনেক সময় দেখা যায় হয়তো ভাববে বাইরে থেকে খেয়ে গেছি, বাট দেখা যায় খাই নাই। তো তাহলে ফ্রিজে কিছু থাকলে সেটা বরফ হয়ে থাকলে সেটাকে বের করা, ওভেনে দেন, নরমাল থেকে সেটাকে গরম করা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সংক্ষেপে একটু ডিম, টমেটো, পেঁয়াজ টেয়াজ ভেজে মনে হচ্ছে একটু ভাত একটু ডাল হলে হয়। যে আমরা যেহেতু আসলে ভাতের উপরে বেশি ডিপেন্ডেবল, তো অনেক ক্ষেত্রে বাইরে মনে হয় সারাদিন অন্য কিছু মানে খেলেও মনে হচ্ছে এখন একটু ভাত খাওয়া দাও। আমি না কেমন জানি সন্ধ্যের গন্ধ পাচ্ছি। ধরেন ভাইয়া অনেক দেরি করে রাতে বাসায় ঢুকতে, ভাবি বলছে নিজের ভাত নিজে খাও, আমি দিতে পারবো না, তখন মনে হয় এটার আশ্রয় নেওয়া হয়। আমি চিন্তা করি যে এত রাতে ঘুমাইছে, যে কারণে আর অযথা আমি খাবো আমার একটা কাজের জন্য অন্য এতগুলো মানুষ কেন ডিস্টার্ব করব। হাউ সুইট। আমি শুনছিলাম তাজনবা আপু চমৎকার মাছ কেনে, রাইট? মাছ না, মানে বাজার করাটা আমিই করি বাসায়। অলওয়েজ? হ্যাঁ, আমার ভালোই লাগে। ওকে, কিন্তু দরাদরি করতে পারেন মোটামুটি। কিন্তু এখন আমার কাছে মনে হয় 5-7 বছর বা 10 বছর আগেও এত ঠকাতো না, মানে মাছের বাজার। আলুর কেজি কত আপু এখন? এখন একটু ঠকায়। আলুর কেজি আওয়ামী লীগের কারণে এখন হয় কি, মাছ কেনার পর যখন একটু ড্রেসিং করতে দেই বা কাটতে দেই, তখন দেখা যায় যে চোখের পলকেই যেন একটু ঠকাই ফেললো, আর ওজনেও একটু করে। তো কিন্তু তারপর আমার বাজার করতে আমার খুবই ভালো লাগে। ওকে, আলুর কেজি কত আছে এখন? Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. আসি না একটু বেশ। মুরগি দেশিটা বলতে পারবো না, আর মোটামুটি পরীক্ষা নেওয়া আমি মনে করার চেষ্টা করছি। আমরা আলু মুরগি খাই না, বরং আমরা ওইটাতে আসছি। এই যে বাংলাদেশে সারা দুনিয়া ব্যাপী, মানে যখন নারীরা শেফ হিসেবে এই জায়গাতে যায়, তাহলে আমার ধারণা রান্নার কোয়ালিটি আরো ভালো হওয়ার সম্ভাবনা বেশি। ওকে ওকে, এই বিষয়ে আমরা নিশ্চয়ই, অথবা মানে এটা আলাদা করার কিছু নাই, কিন্তু মানে আমাদের দেশের মাইন্ডসেট মানে যে মারা, মেয়েরা, বোনরা বাসায় রান্না করবে, বাট ইট ক্যান বি এ প্রফেশন
ফর উইমেন, এটা কখনো সেটা হয়তো যায়নি বলে, হ্যাঁ। কিন্তু এটা তো আসলে একটা প্রফেশন হিসেবে যখন যায় তখন তো ওই বিষয়ক একটা দক্ষতার ব্যাপার থাকে। কিন্তু যে নলেজটা আমাদের এখানে বাড়িতে তৈরি হচ্ছে দীর্ঘকাল ধরে, এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে অনলাইন নলেজ ট্রান্সফার কতটা হয়েছে প্রফেশনাল জগতে সবসময় ডেলিভারি যায় খাবার, আচার, কেক, ড্রাই ফ্রুট বিভিন্ন শুরু হয়েছে। এটা কিন্তু খুব ভালো শুরু হয়ে গেছে। মানে ওই নলেজ ট্রান্সফারটা, মানে ধরেন পারফেকশনের যে নানান রকম মাত্রা আছে ছোট স্কেলে, কিন্তু ওইটা তো তৈরি হয়েছে, কিন্তু ওইটা লার্জ স্কেলে যাওয়ার গেলেই আবার ভিন্ন রকম পরিবেশের প্রয়োজন হয়, তো সেখানে হয়তো যাবে। আজকে চ্যানেল আই বাজার থেকে আপনারা বাজার করবেন একটু অন্যরকম জিনিস, মানে বাজারে কি কি আছে সেগুলো আমি লিখে দিলাম, আপনারা কতটুকু কিনবেন কিসের জন্য সেটা আপনারা ঠিক করবেন। দর্শক, একটা খেলা শুরু হয়ে গেছে, এটাকে পরীক্ষাও বলতে পারেন। আমাদের রাজনীতিবিদ অতিথিদের হাতে একটা করে কাগজ আছে, সেখানে বাজারের লিস্ট, মানে বাজারে কি কি পাওয়া যাচ্ছে, তারা যে জিনিসটা রান্না করার জন্য বাজার করছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি যদি একটা খিচুড়ি হয়, সেখানে কোন জিনিস কি পরিমাণে লাগবে, তারা কি বাজার করবেন, কোনটার আগে কোনটা দেবেন, কিভাবে রান্না করবেন, সেটা আমরা জানবো এখন। সো আপনাদের সময় খুব বেশি নেই, ভেবে ফেলেন। নূর ভাই এত নার্ভাস কেন ভাই? আপনাকে মনে হচ্ছে না, কিন্তু আমি আসলে পলিটিক্স এর মতো সিরিয়াস ইস্যুকে খিচুড়ি হিসেবে, মানে এটা আমার কাছে ভালো লাগে। ইটস ভেরি সিরিয়াস ইস্যু। হ্যাঁ, এটাকে পলিটিক্স একটা দেশের, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার, বলতে পারেন বাংলাদেশের রাজনীতিতে কি বিষয়গুলো বেশি প্রভাবশালী সেটার একটা মার্কিং করতে, মানে ইটস আ গেম, মানে বানাচ্ছি ওটাও তো জানি না, কেজিতে হবে না গ্রামে হবে ওটাও তো বুঝলাম না, ঠিক না? শোনেন, আমরা এত নির্যাতিত নিপীড়িত হয়েছি যে এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের জন্য সিরিয়াস। ওকে, হুমাম ভাই আপনাকে দিয়ে শুরু করব। আপনার পরিবারের সাথে আমি মানে পড়াশোনা করতেছি, মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। রেসিপি ঠিক হতে হবে তো, কে খাবে সেটাই, কয়জন খাবে, রেসিপি ধরেন আমরা 7 জন আছি, 7 জনের জন্য, 7 জনের জন্য রান্না করবেন আপনি। দেখেন, এটা আমি কেজি গ্রাম হিসাবে দিচ্ছি না, আমি 1 থেকে 10 এর মধ্যে র‍্যাঙ্কিং করছি। হ্যাঁ, 10 যা র‍্যাঙ্কিং করছেন সেটা ওটা আমি কেজিতে দিয়ে দেন। ঠিক আছে। আপনি বলেছেন দুর্নীতি, এটা জাহি ভাই যেটা বললো, আপনি দিতে না, আমি দিতে চাই না, কিন্তু দুর্নীতি এখন লবণের মতো হয়ে গেছে, আর আমি চাচ্ছি যে একটু হেলথ রিজনের জন্য লবণ সবাই একটু কম খান। আমি বলছি আপনি 1 কেজি ধরতে পারেন, 1 কেজি অনেক লবণ। গুজব, এটা থেকে আমরা পুরোপুরি সরে যেতে পারি, এটা একদমই আপনি দিবেনই না। ওকে, হ্যাঁ, বাজারে যা আছে তাই দেওয়া লাগবে, কোনো মানে নেই। ওটাই আন্দোলন 9 কেজি দিতে হবে ভাই, আন্দোলন ছাড়া বাংলাদেশ নাই। এখানে আমরা এই আজকে যে আপনাদের এই টক শোতে আমরা দাওয়াত পেয়েছি, এটা এই আন্দোলনের কারণে, না হলে এখানে ভিন্ন ভিন্ন চেহারা দেখতেন আপনারা। অনশন 1, অবরোধ 1, অবরোধের জন্য এখন সবাই টেনশনেও পড়ে গেছে, আর এই জিনিসটা এখন আর কেউ চায় না। আমরা চাই না এমন কিছু হোক যার জন্য অবরোধে বসতে হয়, জন্যই অবরোধ, কিন্তু এটা আমরা চাই না, আমরা রান্না করতে চাই না। দেখেন, স্লোগান আমার প্রিয় জিনিস, 10 কেজি 10 কেজি স্লোগান, 10 কেজি স্লোগান, মেইন ইনগ্রেডিয়েন্টস। মিছিল 8 কেজি, ভাষণ 9 কেজি। এটা আপনার বলতে হবে তো, মানুষের কাছে তো আপনার মেসেজ পৌঁছাতে হবে। হরতাল 5 কেজি হরতাল, সবাই হয়তো পছন্দ করেনি, কিন্তু দরকার আছে। বিবৃতি 4 কেজি। টক শো 7 কেজি। ওরে বাপ, এইটা এমন একটা জিনিস যেখানে সবাই এসে নিজেদের মতামত জানাতে পারে, এই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এই প্ল্যাটফর্মটা খুবই জরুরি আছে। সমঝোতা 8 কেজি সমঝোতা, ওকে, উপরে ছড়িয়ে দেবেন। হ্যাঁ, বলেন না যে ইউনূস সাহেবের সাথে সমঝোতায় চলে যাচ্ছে, এরকম কিছু বলেন না। আমরা সামগ্রিকভাবে রাজনীতিতে চলছে। নির্বাচন 10 টন। আমি এটা পুরো বাংলাদেশের মানুষ খাইতে পারবে ভাই, আপনি যা রান্না করেছেন। হ্যাঁ, খেতে হবে এখানে। তাজনুবা আপু, ইটস নট নেসেসারি যে যা আছে সব আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমি আসলে হুমাম ভাইয়ের সাথে অনেকখানি একমত, কিন্তু যেগুলো জিনিসগুলো দিয়ে আমি একেবারেই রান্না করতে চাই না সেটা হচ্ছে দুর্নীতি। আমি নতুন মানুষ, আমি দুর্নীতি একদম 0 কেজি। গুজব চাই না,
অবরোধ অনশন এগুলা আসলেই চাই না, সত্যি কথা চাই না। স্লোগান একদম, স্লোগান আসলে আমি বলবো 15 কেজি। আর হচ্ছে বিবৃতি, ভাষণ এগুলো 8-9 কেজি। নির্বাচনও অবশ্যই এটা একদম মাস্ট ইনগ্রেডিয়েন্ট, ভোট মাস্ট ইনগ্রেডিয়েন্ট। আমরা 16-17 বছর এই ইনগ্রেডিয়েন্ট পাইনি। কি মতো দিব আমরা? হ্যাঁ, আর হচ্ছে সংলাপ, এই যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, এটা এখানে মিসিং। আমরা সবার সাথে সবার কথা বলতে চাই, এটা আমি অনেক বেশি করে চাই, 10, 20, 15, 20 যত কেজি হয়। কারণ কথা বললে অনেক কিছুর কিন্তু দূরত্ব কমে যায়, যেটা এখানে অবরোধ অনশনে হরতালে হয়তো হয় না আর কি। সো এটা চাই, সংলাপটা। ওকে, নামানোর আগে একটু সংলাপ দিয়ে পুরোটা নাড়া দেওয়া? না, এটা দিয়ে রান্না করা আসলে। এটা দিয়েই রান্না করা, এটা হচ্ছে সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটা টেস্টটা অনেক আশ্চর্যজনক ভাবে বাড়িয়ে দিবে। ওকে, থ্যাংক ইউ। আর আমি তো আসলে ভয়ই পাচ্ছি কাউকে বলতে। আমি 7 জনের জন্য না, আমি 2 রকম লোকের জন্য রান্না করব। একজন হচ্ছে অবুঝ, যে বোঝেই না, আর যে হচ্ছে বোঝে এবং গণতান্ত্রিক পথে আছে, ঠিক আছে? তাদের জন্য আমি নির্বাচন নামক আইটেমটা রান্না করব। আমার আইটেমের নাম নির্বাচন। ও আচ্ছা, ওকে। সো আইটেমের নাম নির্বাচনের জন্য অবশ্যই ভোট, টক শো, সমঝোতা, পোস্টার। আই থিঙ্ক উই ক্যান ডিজিটালাইজ ইট। পোস্টার এখন সবাই দেখি এমপি হইতে চাই, পোস্টারে ভর্তি, এগুলো একটু ডাইলিউট করা যায়। পোস্টার এখন পুরনো যুগের হয়ে গেছে। আই থিঙ্ক আমরা নিউ জেনারেশন নতুন কেউ চিন্তা করতে পারি। নির্বাচন রান্না করতে গেলে আমার টক শো লাগবে, সমঝোতা লাগবে, ভোট লাগবে, ভাষণ লাগবে, মিছিল লাগবে, স্লোগান লাগবে, আর কিছু লাগবে না। এগুলো হচ্ছে যারা বোঝে, যাদের মানে রান্না মানে খাইতেই জানে না, মানে কি খাওয়া খাবে এটাই বোঝে না, কি স্বাদও বোঝে না, তাদের বুঝাইতে হইলে অবরোধ, আন্দোলন লাগবে, মাঝে মাঝে অনশনও লাগতে পারে। হ্যাঁ, হরতাল আমি যেতে চাই না, কারণ হরতাল দেশের ক্ষতি হয়। এবং এই তো এগুলা গুজব দুর্নীতি, এই বাদ, গুজব দুর্নীতির দরকার নাই। কিন্তু যারা বোঝে না, যারা খাইতে জানে না, যারা খাবারের স্বাদও বোঝে না, তাদেরকে বোঝানোর জন্য এগুলা মাঝে মাঝে অন ফায়ার। 2 রকম লোকের জন্য 2 রকম রান্না। এই ওকে, লাভলি। এবার সাদ্দাম ভাই, আমার কাছে মনে হয়েছে 2টা বিষয়। একটা হচ্ছে বর্তমান রাজনীতির যে কালচার, এই কালচারটাকে যদি একটা খিচুড়ি হিসেবে আইডেন্টিফাই করা হয়, তো আমার কাছে মনে হয় যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যদি আমি একটা খিচুড়ি তৈরি করতে চাই, সেক্ষেত্রে সেখানে যা থাকে সাধারণত আমরা দেখি, বর্তমান দেখছি, সেটা হচ্ছে দুর্নীতিটা হচ্ছে চালের মতো। এটা মানে 5 জনের আইটেমে রান্না করলে 5 কেজি বা এটা হচ্ছে 5 কেজিই লাগবে। আর হচ্ছে গুজবটা হচ্ছে আলুর মতো কাজ করে, এটা 2 কেজি মিনিমাম আমরা দেখতে পাই। আর আন্দোলনটা হচ্ছে বর্তমানে হচ্ছে ডালের মতো, এটাও এরকম মিনিমাম 2 কেজি 2.5 কেজি দরকার হয়। আর বাদ বাকি হচ্ছে অবরোধ বা হচ্ছে ভাষণ, হরতাল, এই জিনিসগুলো যেগুলো আছে আমরা এটা হচ্ছে মশলার মতো মনে করি। 200-300 গ্রাম সম্ভবত। আমি এটা ভাই পোস্টার, ও তেলটা হচ্ছে তো এই যে ভোট পোস্টারিং, এটা হচ্ছে তেল হিসেবে কাজ করে, পোস্টার হইতে পারে। তেলবিহীন রান্না হয় কিন্তু। সাকিব ভাই আর নূর ভাই, আমি কি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করবো? এখন আপনারা যদি দেখেন যে রাজনীতির বাজার, বিরিয়ানি রান্নাবেন না খিচুড়ি রান্নাবেন না, রাজনীতির একটা বাজার, এখান থেকে যদি কিছু রান্না করতে হয় তাহলে সবার টার্গেট যে নির্বাচনটাকে আগে রাখতে হবে। আর শামাপা যেটা বলছে এটা ঠিক, তার সাথে আমি একমত। এই নির্বাচন রান্না করতে হলে আপনার বিশেষ করে এই স্লোগান লাগবে, মিছিল লাগবে, টক শো লাগবে, বিবৃতি লাগবে। তবে আমরা যেখান থেকে মানে আমাদের আপাতত এই সময়ের রাজনীতির রান্না থেকে আমরা সবচেয়ে মানে আউট করে দিতে চাই যে এলিমেন্টগুলো দরকারি প্রয়োজন হয় না, সেটা হচ্ছে দুর্নীতি, গুজব এবং আন্দোলন যদি থাকে, সেখানে আমার মনে হয় এখন অনশন এবং অবরোধের মতো আন্দোলন বা আইটেমগুলো এখন বাদ দেওয়া উচিত এখনকার রাজনীতির মানে রান্না থেকে বা রাজনীতির বাজার থেকে। কারণ এখন তো বলতে গেলে সবাই কিছুটা সেম মাইন্ডেড লোক, সো সেই জায়গা থেকে সবাই সেম মাইন্ডেড। ও আজকে তো আমি আবার কঠিন মৌলিক জায়গায় সেম, সেখানে হরতাল, অবরোধ এই ধরনের মানে বিষয়গুলোকে বাদ দেওয়া যেতে পারে। আর একটা বিষয় যেটা হচ্ছে যেটা সবাই আলোচনা করছে যে আমরা পরিবেশ দূষণ কিংবা
নির্বাচনেরও খরচ বাঁচানোর জন্য এই প্রচারণার এই পোস্টারগুলো এটা ডিজিটালাইজ করা একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় পোস্টার এটাও আমরা মানে অল্প রাখতে পারি, মানে লবণের মতো বেশি না দিয়ে অল্প রাখতে পারি। কিন্তু না ভাই, লবণটা লাগে, গরম মশলা গরম মশলা ছিটায় রাইট পয়েন্ট। লাইফে গরম মশলা শুনে নাই, আপনি গরম মশলা আজা ডিম পর্যন্ত পৌঁছেছি। মানুষ সবসময় আমরা জানি যে একটু মেজবানি একটু ভারী খাওয়া দাওয়ার মধ্যে থাকে, এই মশলা সবসময় আপনি একটু ভালো বুঝেন, এটা ঠিক আছে। আবার আমাদের একটা শুধু দক্ষিণাঞ্চলের নদী থেকে খাল থেকে মাছ ধরে আগুনে পোড়াই কিন্তু মশলা ছাড়াই খাওয়া যায়, পান্তাভাত দিয়েও চলে, পান্তাভাত। সিম্পল মানুষ, ওকে ঠিক আছে। সিম্পল গর্জিয়াস সব খাবারই তো খাওয়া লাগে আমাদের। সাকিব ভাই আচ্ছা, না যাই হোক, মানে বিষয়টা হচ্ছে যে মানে রাজনীতিতেও আমি যেহেতু চেষ্টা করি আমরা অধিকাংশ মানুষের রাজনীতি করতে, সেই কারণে মানুষের ভাত কাপড় তার কাজের রাজনীতি এটাই প্রধান বিষয়। তো এখন ভাত কাপড় কাজের যদি আমি প্রাধান্য দিতে চাই, তাহলে এর একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে, যেমন ইলেকশন ভোট, এগুলো একটা গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা মিনিমাম লেভেল অফ জবাবদিহিতার জন্য জরুরি হয়। মানে একটা ইলেকশন থাকলে অন্তত একটা গভর্নমেন্ট 5 বছর পরে মনে করে যে জনগণের কাছে ফিরতে হবে, সেটা একটা যেমন জরুরি। আর একটা হচ্ছে আন্দোলন খুব জরুরি, কারণ আপনি যদি নিজের কথাটা না বলেন তাহলে তো কেউ শুনবে না। আপনি আন্দোলন রান্না করলে কি কি দিবেন? আপনার যেমন ধরেন যে আমরা একটা কথা বলি যে বাচ্চা না খাটলে মাও দুধ মানে দেয়। হাসিনার আমলে মার খাইছেন। এখন আন্দোলন সবসময় থাকতে হয়। বাংলাদেশের মানুষের বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন স্তরের মানুষের প্রত্যেকেরই দাবি, মানে নানান রকম জীবনের সংকট আছে, সেগুলো দাবি দেওয়া ফলে আন্দোলন করতেই হবে। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সেই আন্দোলন করতে গিয়ে সেটা যদি মানে কখনো অবরোধ, অনশন, স্লোগান তো মাস্ট, মিছিল তো মাস্ট, অবরোধ অনশনও যেতে পারে, সেটা ভাষণ তো লাগেই, সেটা আমাকে হরতালও যেতে পারে। আর বিবৃতি, টক শো, এগুলো হচ্ছে একটা মিনিমাম একটা ডেমোক্রেটিক পলিটিক্সের জন্য খুব দরকার। না, আপনার আইটেম যদি আন্দোলন হয় তাহলে আপনি এই সব কিছু রাখছেন মোটামুটি? সবকিছুই আমি রাখছি। এমনকি ধরেন দুর্নীতিকে মিনিমাল করা, ওইটা আরেক দিক থেকে খুব দরকারি। মানে জিরোতে আনতে পারলে ভালো, কিন্তু সবচেয়ে নিচে নামানোর চেষ্টা করা উচিত যতটা কমানো যায়। তবে গুজব সংক্রান্ত আমাদের যে ধারণা, এটার মধ্যে একটা এখনকার সোশ্যাল মিডিয়া এসে যেভাবে গুজবের সাথে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ব্যাপকভাবে যুক্ত হয়ে পড়েছে, ব্যক্তিগত থেকে শুরু করে, সেইটা একটা বড় সমস্যা, সেটাকে মোকাবেলা করতে হবে। কিন্তু যদি বলি যে গুজব অনেক ক্ষেত্রেই যখন একটা বদ্ধ সমাজে সত্যের ইশারা দেয়, আপনি যখন সত্য ঠিকমতো ট্রান্সমিটেড হচ্ছে না, তখন গুজব কিন্তু অনেক সময় আপনাকে নানাভাবে ট্রুথের সেটা থাকে, সেটা কখনো ইতিবাচক হতে পারে, কখনো। মানে গরম মশলা কামড়ে পড়লে তো ভালো লাগে না, বাট গরম মশলাটা ইজ আ মাস্ট, যে মজার। আমি বলবো যে নির্বাচন, ভোটের একটা ব্যবস্থা, আন্দোলন এবং দুর্নীতিকে সর্বনিম্ন করা, এটা হচ্ছে আমার প্রধান উপাদান। আপনার কথা শুনে এবং একটু আগে খেয়াল করছিলাম সবাই আপনাকে মানে আমার খাওয়াই মানে খিদে চলে গেছে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনি যে তরুণ রাজনীতিবিদ, এই জায়গায় আপনার লাল চিহ্ন পড়ে গেছে, সে বিষয়ে কি কিছু বলবেন কিনা, যে আপনাকে অনেক ইয়াং মনে হয় আপনার বয়সের তুলনায়? এটার কি কি অ্যাডভান্টেজ আপনি নিয়েছেন, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? না, আমি তো এখন পর্যন্ত ডিসঅ্যাডভান্টেজটাই বেশি দেখলাম। যেমন কারণ এই গত 35 বছর ধরে রাজনীতি করি আমি। 1990 সাল থেকে ধরেন এক ধরনের সার্বক্ষণিক রাজনীতি। ওরে বাপ রে! তারও আগে থেকে আমি রাজনীতিতে আগ্রহী, অনেক আগে থেকে, শৈশব। কিন্তু যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে বেশিরভাগ সময়ই মানে তরুণ, উদীয়মান, এই সমস্ত কোট অ্যান্ড কোটের মধ্যে আমরা থেকে গেছি। আবার এখন যখন একটা বাস্তবতা এসছে, এখন আবার যখন গুরুত্ব বেড়েছে, তখন আমরা বয়সের তালিকায় চলে গেছি। মানে পুরো সময়টাতে একটা আগেরটাও একটা মানে যখন আমি মনে করি যে ডিসঅ্যাডভান্টেজ অবস্থা ছিল, এখন আবার একটা আরেক ধরনের ডিসঅ্যাডভান্টেজ অবস্থা তৈরি হচ্ছে। সাকিব ভাই আমার জন্য হ্যান্ডসামে পৌঁছাতে চেষ্টা করছে, অ্যাডভান্টেজেস কোন অবস্থা অলওয়েজ হ্যান্ডসাম তৈরি হয়। সো আমরা তো আপনাদের সম্পর্কে জানতে চাই, বাট কোয়েশ্চেন করে জানাটা অনেক সময় সাপেক্ষ, বা কি প্রশ্ন করবো সেটাও জানি না। সো দেয়ার ইজ আ গেম সত্য মিথ্যা। সো আপনি আপনার সম্পর্কে
3টা লাইন বলবেন, এর মধ্যে 2টা সত্যি থাকবে, একটা মিথ্যা থাকবে। আমরা মিথ্যা বলবে, বলা যায় না তো। নিজের সম্পর্কে মিথ্যা, আমরা রাজনীতি করি না, এইভাবে বলা যায়। ওকে, যাহা বলিব সত্য বলি। রাজনীতিবিদরা তো কখনো মিথ্যা বলে না। বলে তো পাবলিকলি বলা যাবে না, এটা ইন্টারনাল তাই না? ও মানে মিথ্যা বলছে, এটা ঘোষণা দেওয়া যাবে না। ওটা ইন্টারনাল না, একটা ঘোষণা দিয়ে মিথ্যা বললেন, 2টা সত্যি বলবেন, একটা মিথ্যা বলবেন নিজের সম্পর্কে, আমরা বাকিরা বলবো যে কোনটা মিথ্যা, তার মানে বাকিগুলো সত্য। সো দেয়ার উইল বি চান্স টু নো ইউ। আমি আমারটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, যেমন আমি আমার সম্পর্কে বলছি আপনাদেরকে, আপনারা বলবেন যে আমি কোনটা মিথ্যা বলছি। নাম্বার 1 হচ্ছে আমি খুব ভালো রান্না করি, নাম্বার 2 হচ্ছে আমি খুব অলস, নাম্বার 3 হচ্ছে আমি সাঁতার কাটতে জানি। কোনটা মিথ্যা ছিল? হ্যাঁ, আপনি অলস। এটা মিথ্যা। ওকে, সবার তাই মনে হয়? না, সাঁতার কাটতে জানি না। জানি না, তাহলে সাঁতার কাটতে জানি, ওটা মিথ্যা। সাঁতার কাটা, হুম। সাঁতার কাটা মিথ্যা, হুম। সাঁতার কাটা মিথ্যা। আমি লাল মাটিয়ায় থাকে, ডেফিনেটলি এটা মিথ্যা। হ্যাঁ, ঠিক মানে আমি সাঁতার কাটতে জানি না আসলে, আর আমি খুবই অলস, এটা সত্যি কথা ছিল। হুমাম ভাই বলেন, আপনার সম্পর্কে 2টা সত্যি বলবেন, একটা মিথ্যা বলবেন। আমি রাজনীতি না করলে আমি হয়তো ডাক্তার হতাম। আমি গরুর মাংস খুব খেতে পছন্দ করি। আর তৃতীয়ত আমি ক্রিকেট দেখতে খুব পছন্দ করি। আপনি ডাক্তার হতেন, এটা মনে হয় মিথ্যা। এটা আমার মনে হয়েছে, বাকিদের কি মনে হয়? আপনারা রাজনীতি করতে করতে খুব কাঠকোট্টা হয়ে গেছে। আপনাদের সাথে মানুষ সংসার কিভাবে করে? ওই প্রশ্ন জিজ্ঞেস করেন। অনেক সেনসিটিভ। কোনটা মিথ্যা ছিল? আমি বললাম ডাক্তার হতাম, এটা মিথ্যা। হ্যাঁ, চেহারা দেখে মনে হয় যে বুদ্ধি টুদ্ধি নাই। না, আপনাকে ব্যবসায়ী পড়ে গেছে, কোনটা মিথ্যা? না, বলছে যে কেন আমি বললাম যে আমি গান গাইবো, কেন আসলাম এখানে? এক্স্যাক্টলি। না, এটাই এই দুটো। আর ডাক্তার হতে পারতাম না। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই বুদ্ধি নাই। এই রাজনীতি পর্যন্তই। বুদ্ধির সাথে কি একটা সম্পর্ক আছে? তাজনুম আপা, আপনি তো ডাক্তার, কি বলেন? হ্যাঁ, আছে, হ্যাঁ, অবশ্যই আছে। থ্যাংক ইউ। আমি জানি যে অনেক পড়াশোনা করলে ধরেন অন্যদিকে কারো বুদ্ধি থাকতে পারে। নূর ভাই, আপনার সম্পর্কে 2টা সত্যি বলেন, একটা মিথ্যা বলেন। একটা হচ্ছে আমি বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী, ঢাকায় অনেক গাড়ি বাড়ি ফ্ল্যাট আছে। হুমাম কাদের ভাইয়ের মতো বলতে হচ্ছে যে আসলে পরিস্থিতিতে না পড়লে আমি রাজনীতিতে আসতাম না। আর দ্বিতীয় হচ্ছে রাজনীতির শেষ বয়সেও গ্রামের দিকেই চলে যাব, গ্রামে থাকবো, লতিফুর রহমানের মতো, যে গ্রামকে ভালোবেসে কিছুদিন গ্রামে কাটাবো। আপনি যে অনেক বড় লোক, এটাকে আমি সত্যি হিসাবে ধরে বাকিগুলোর যে কোনো একটাকে মিথ্যা বলি। ধরতে পারে আমার সম্পর্কে এগুলো বলা হয়তো, অনেকে বলে আমি বেশ টাকা পয়সা, বলে ঢাকায় আমার অনেক প্রপার্টি আছে। সো এখানে নিজেই বললাম, নূর ভাই একটা প্রচারণা চালাই দিল যে তোমরা যে বলো আমি অনেক বড় লোক, আমি আসলে বড় লোক না, এটা কিন্তু মিথ্যা। হ্যাঁ, দ্যাটস নাইস। ট্যাক্স ফাইল ঘাটলেই তো দেখতে পাবে আমি অনেক বড় লোক। হ্যাঁ, আজুনাত সাকিব ভাই এবার গান গাইবে, কারণ কি বলবো? আজুনাত সাকিব ভাই গান গাইতে চাইছে, কারণ তার সবচেয়ে সহজ কাজ এটা মনে হয়েছে এখন। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। বলেন। আচ্ছা, বলবো আমি 3টা। আচ্ছা, আমি গান গাইতে পারি, আমি রাজনীতি পছন্দ করি, আমি ভালো রান্না করতে পারি। আমার রান্নাটা ছাড়া বাকি 2টা ঠিক আছে। রান্না আপনি খুব বেশি ভালো করতে পারেন, কিন্তু গান গাইতে পারেন, রাজনীতিও করতে পারেন, এই 2টা সত্য আমার মনে হয়। প্রথমটাই মিথ্যা। ও, আপনি আমাদের রান্না করে খাওয়ার নাই তো কখনো, এই জন্য আসলে না, এই জন্য আমি আপনার বলছি অনেকদিন আমাকে বলছি একটু দাওয়াত দেন, আন্দোলন করে, তো সে হয়তো রান্নার ভয় আমাকে দাওয়াত তো দেয়নি, খালি টাইম চেঞ্জ করে ভাই একটু দেশের বাইরে আছি, পরিস্থিতি আছি, বুঝলাম সে অ্যাভয়েড করতেছে। আহারে। আচ্ছা আচ্ছা, জুনায়েদ সাকিব ভাই বলবেন না গান গাইবেন? না, আমি তো রাজনীতি মানে শৈশব থেকে পছন্দ করি। আমি অন্যের প্রতি বিবেচনা বোধ সম্পন্ন বলে নিজেকে মনে করি, এবং আমি খুব ভালো টেকনোলজি বুঝি। টেকনোলজি বুঝেন না, এটাই পরিষ্কার। উনি একটু আগে বললো না, উনি মুরব্বি হয়ে গেছে, আসলে টেকনোলজি বুঝে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। সাদ্দাম ভাই নিজেই নিজেকে মুরব্বি। হ্যাঁ, মানে এখানেও একদম মুরব্বি। সাকিব একদম মানে বিশিষ্ট টেক ইঞ্জিনিয়ার বলতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাদের কারো কোনো সমস্যা হইলে সাকিব ভাইয়ের কাছে যাব। সাদ্দাম ভাই, প্রথমত হচ্ছে এখনো বিয়ে হয়নি, আর পরিশ্রম প্রিয়তা ভালো লাগে,
আর রাজনীতিটা একটু পছন্দ হয় না। তা রাজনীতি করেন কেন? মিথ্যা? এইরকম ডাহা মিথ্যা কথা বলে না কেউ। সে একটা রাজনীতি। আপনার বিয়ে হয়নি এটা মনে হয় মিথ্যা, আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি একটা থেকে দুইটা মিথ্যা কইলে বলাইছেন। দুইটা মিথ্যা বলছে, একটা সত্যি। একটু ভিন্ন হিসেবে দুইটা মিথ্যাই বললাম। তবে আপনি বিবাহিত? না, একটু সার্কুলার করে দিলাম আমার জন্য যে এখনো বিয়ে হয়নি। মানে প্ল্যাটফর্মটাকে কাজে লাগাইয়া এতগুলো মানুষ আছে যাদের ভিন্ন প্ল্যাটফর্মে কাজ আছে, আর মার্কেটিং একটা বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন। ও মাই গড, সাদ্দাম ভাই আপনার জন্য কি আপনি দেশবাসীকে মানে খুঁজতে জেনে গেল দেশবাসী এখন? হ্যাঁ, না, এটা তো অবশ্যই একটা সুযোগ পেলাম। এরকম সুযোগ তো সবসময় আসে না। আচ্ছা, আমাদের তো টক শোতে ডাকার পরে কাটখোট্টা প্রশ্ন, কাটখোট্টা উত্তর দেই, তো এই অপশনটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করব। আপনার জন্য কেমন মেয়ে দেখবে, কেমন লাইফ পার্টনার দেখবে দেশবাসী? এটা তো একটা জটিল প্রশ্ন। তবে আমার ধারণা এখন পর্যন্ত যদি কেউ বিয়ে করতে চায়, আমার না করা উচিত হবে না। কারণ আমরা এরকম মানে নিজেকে মনে করছি যে এরকম না, যে চয়েস করার পরে এরপরে ওই জাতীয় কিছু আমাদের কপালে জুটবে। কারণ আমাদের লাইফের লাইফস্টাইলটা একটু কঠিন। মানে রাজনীতিবিদ হিসেবে লাইফ, মানে আপনি একটা বউ জুটলেই খুশি, একটা হইলেই হইলো? এখন এরকমই মনে হয়। হায় হায়, এ কি অবস্থা! ওম কাদের ভাই, আপনি কি সাজেশন দিবেন? উনি যদি রিসেন্ট বিয়ে করেন, কপালে যদি জোটে, কোট আন কোট, আপনি একটা ব্যবস্থা। হ্যাঁ, ওটা আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলতে চাইছি, চাটগাইয়া মেয়ে খুঁজো, কাজে দিবে। তাহলে সেই দায়িত্বটা আপনাকে নিতে হয়। অত দায়িত্ব পালন করতে পারবো না। এটা আমার মনে হয় যে ঘটক এজেন্সি যোগাযোগ করতে হবে। পাখি ভাই কি বাইসে আছে? মুখ করে বলতেছে একটা ঘটক। পাখি ভাই আমরা দায়িত্ব দিয়ে দেব। হ্যাঁ, ঘটক পাখি বিশিষ্ট ভাই। ঘটক পাখি ভাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি আর আমি মিলে চলেন একটা এজেন্সি খুলে। আপনি যখন বললেন যে আপনি গরিব মানুষ, অথচ মানুষ প্রোপাগান্ডা ছড়া আপনি বড় লোক। হ্যাঁ, তো ঘটকালে একটা ভালো ভালো অপশন। ব্যবসা যদি পেজ খুলেন, যে পেজে উনি রাইট, হ্যাঁ ঠিক আছে, ওইখানে শুরু করা যায়। এটা কম পুঁজিতে অধিক ব্যবসা, এই যে এজেন্সির ব্যবসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনে করা যায়। তারপর আমাদের সফল প্রথম কাস্টমার হবেন সাদ্দাম ভাই, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনার যদি একটা পরিচিতি আছে ধর মিডিয়ার, আমাদের একটা রাজনীতি, তাহলে ব্যবসা কিন্তু ভালো হবে। যদি সিরিয়াসলি আপনি করেন, আমি এগ্রি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে বসবো ভাই, আপনি টেনশন করেন না। আমাদের সম্মানিত উপদেষ্টা সাকিব ভাই, শামা আপা, মোম্বাম ভাই, তারপরে তাজনুবা আপা, ওনারা কাপলদের করবেন, কাউন্সিলিং করবেন কিভাবে সুখী দম্পতি হওয়া যায়। না, আমার কম্পিউটার সায়েন্সের এটা কাজে লাগাই দিব এখন, আইটি ডিপার্টমেন্ট। দ্যাটস নাইস, দ্যাটস নাইস। আমার হেলথ অ্যাডভাইজার তো আছে। হেলথ অ্যাডভাইজার, এটা খুবই ইম্পর্টেন্ট। বর এবং কনের রক্ত পরীক্ষা সবকিছু করে একটা প্যাকেজ হবে এখানে। দ্যাটস নাইস। আমার এই শোর একটা এটা কিন্তু একটা আচ্ছা, এই শোতে কিন্তু একটা এন্টারপ্রেনারশিপ বিল হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এই শোর একটা মজার সেগমেন্ট হচ্ছে একজন অন্যজনের নির্বাচনী প্রচারণা চালায়। খালি নির্বাচন আমরা বলছি, কিন্তু নির্বাচন আসার পরে তো একটা বিশাল প্রচারণা আছে। সো এখানে নূর ভাই প্রচারণা করবেন শামা আপার জন্য। এটা হচ্ছে ঠিক হয়েছে, লটারির মাধ্যমে আপনার আসার আগে লটারি হয়েছে। সো গো, নির্বাচনীভাবে আপনি শামা আপার জন্য ভোট চাইবেন, এবং ধরেন আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে মাইকিং করছেন শামা আপার জন্য ভোট চেয়ে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, রাজনৈতিক পরিবারের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক নেত্রী, দুঃসময়ের রাজপথের কাণ্ডারি, দলকে বাঁচিয়ে রেখেছেন, দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এই পাড়া মহল্লার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন আমাদের শামা ওবায়েদ রিঙ্কু আপাকে ভোট দিন। শামা আপা যদি যেতে, তিনি মন্ত্রী হবেন, আপনার এলাকায় উন্নয়নের নহর বয়ে যাবে, এলাকার কোনো মানুষ অভুক্ত থাকবে না, রাস্তাঘাট কাঁচা থাকবে না, স্কুল কলেজের কোনো বিল্ডিং ফাঁকা থাকবে, কোনো বিল্ডিং টিনশেড থাকবে না, কোনো টিনশেড থাকবে না, বিল্ডিং হয়ে যাবে সব। আপনি মোটামুটি এই খেলা শেষ এখানে, কারণ বাকি পাঁচজনের জন্য রুল অফ নূর ভাই প্রোগ্রাম শেষে মিনিমাম 1 লাখ টাকা দিতে হবে আপনাকে। এই যে আমাকে একটা পার্সেন্ট না শুনুন, এই আলোচনা শেষ। আপনি স্লোগান দিবেন হচ্ছে তাজনুবা আপার নামে। এটা বলতে পারবো যে আগামী নির্বাচনে তারুণ্য একটা গুরুত্বপূর্ণ। বলেন না একটু, ধরেন প্রচারণা স্লোগানের মতো করেন কেন আপনি? Primacy in build. German technology, Bangladesh's first thermix rod.
সালাম স্টিল থার্ম্যাক্স। কিংবা এই গণ অভ্যুত্থান, এই যে মানুষের আকাঙ্ক্ষা, এটার প্রতিনিধিত্বকারী হিসেবে ডেফিনেটলি মানে তাসনুভা জামিন একটা ভোট দিন মানে এইটার প্রতিনিধিত্বকারী হিসেবে আবির্ভূত হবে। ফলে তার পক্ষে এইটার ভিত্তিতেই সবচেয়ে বড় প্রচারণা করা যাবে। হ্যাঁ, কিভাবে করবেন দেখান। আমি তো তাসনুভা আপার সালাম নিন, তারুণ্যের পক্ষে ভোট দিন, তাই তো? এটা আপনি বলবেন এখন। এটা হলো কি আসল পলিটিশিয়ান, নিজে কোনো কাজ করবে না, আপনার এতে কাজ করাই দিল। তাসনুভা আবার সালাম নিন, তারুণ্যের পক্ষ নিন, কিংবা তারুণ্যের পক্ষে ভোট দিন, অভ্যুত্থানের পক্ষে ভোট দিন, নতুন বাংলাদেশের পক্ষে ভোট দিন। বাহ, দারুণ, ভালো প্রচারণা করছে। আপনিও ভেবে দেখতে পারেন কিছু গিফট করবেন কিনা। 10,000 পায় এই প্রচারণের কি? আপনি 1 লাখ পেয়ে 10,000 পাচ্ছেন। হ্যাঁ, সেটাই, কম বাজেট। তাসনুভা আপা এবার করবেন হচ্ছে হুম্মাম ভাইয়ের জন্য। এলাকাবাসী ওনারা ব্যাকুনার হুম্মাম ভাইয়ের সালাম নন, ওনারা ব্যাকুনোর সুখ দুঃখর বাগিদার ওইবাল্লাই, এই নতুন বাংলাদেশের হাল ধরিবাল্লাই ওনারা ব্যাকুনে হুম্মাম ভাইরে ভোট দিন। হুম্মাম ভাই ওনারার ব্যাকুনোর সুখ দুঃখ পাশে থাকিব, ওনারার খেয়াল রাখিব। আর কি এই দেখে কেউ আমার ওখানে টিনের ঘর সরাচ্ছে না। আচ্ছা, এবার হুম্মাম ভাই করবেন হচ্ছে নূর ভাইয়ের জন্য। দেখা যাক বিট করা যায় কিনা। এত ভালো যে করলো তার জন্য আপনি কেমনে নূর ভাই আমাকে রিকশা থেকে আপনার উপর আমাদের ভরসা আছে, বলবে যে ভাই মাইক আমারটা আমি করতেছি, দাও। তাও লেটস ট্রাই। না, এলাকাবাসী নূর ভাই বাংলাদেশের প্রতিটা এলাকার টিনের ঘর সরিয়ে দিয়ে পাকা ঘর বানিয়েছে। এতদূর যদি বাকি বাংলাদেশের জন্য করতে পারে, আপনি খালি চিন্তা করে দেখেন আপনার এলাকায় কি হবে। এভাবে করেই আমার প্রতিবাদন করতে হবে। নূর ভাইয়ের সালাম নিন আর নূর ভাইকে ভোট দিন। বাহ, নূর ভাই নট ব্যাড, মানে হুম্মাম কাদের মতো একজন মানুষ এমনি বললে তো নট ব্যাড। এইবার আমাদের সাকিব ভাইয়ের জন্য করবে সাদ্দাম ভাই। যদি বলতে হয় সাকিব ভাইয়ের জন্য, যে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি তারুণ্যের অহংকার। যদিও তার বয়স হয়েছে, কিন্তু বোঝার কোনোই উপায় নাই। নতুন তরুণদের জন্য তারা নতুনভাবে রাজনীতিকে গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি যদি আপনারা জুনায়েদ সাকিব ভাইকে ভোট দেন, তাহলে এই এলাকার যত লাঠি সরকি নিয়ে আপনারা মারামারি করেন, এগুলোর অবসান তিনি ঘটিয়ে দিবেন, জাতিকে তিনি মুক্ত দিবেন ইনশাআল্লাহ। বুড়া চাচারাও দেখবেন আপনাদের তারুণ্য দীর্ঘদিন ধরে রাখার কোন একটা মেসেজ পেতে পারবেন। এবার হচ্ছে আপনি তো নির্বাচন নিশ্চয় করবেন, আপনি তো ছাত্র নেতা, কিন্তু যদি আসলে পরবর্তীতে নির্বাচন করতে পারেন, খেলার নিয়ম অনুযায়ী যদি সামাতা বলেন। আচ্ছা, অফ কোর্স। এলাকাবাসী ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের ভাইকে সাদ্দাম ভাইকে মার্কা তো নাই না, সাদ্দাম মার্কা, সাদ্দাম ভাইকে ভোট দিন। আগামী দিনে আপনাদের উন্নয়নে এগিয়ে আসবে, আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে, মা বোনদের পাশে থাকবে, সকলের পাশে থেকে আপনাদের উন্নয়ন করবে, এলাকাবাসীর উন্নয়ন করবে, ইউনিভার্সিটি করবে, কলেজ করবে, হসপিটাল করবে, মাদ্রাসা করবে, মসজিদ করবে, মন্দির করবে, কিছু বাদ থাকবে না। আপনারা সকলে মিলে সাদ্দাম ভাইকে ভোট দিন। লাভলি, থ্যাংক ইউ সো মাচ। এবারের ঈদে আপনারা 6 জন দেশবাসীর জন্য যদি কিছু বলতে চান, কেমন তারা কাটাতে চান, আপনাদের যারা ভালোবাসেন, যাদের জন্য আপনারা কাজ করেন তাদেরকে। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন বাংলাদেশের একটা নতুন রাস্তায় আমরা নেমেছি। আশা করছি শিগগিরই আপনাদের সকলের সাথে মাঠেই দেখা হবে। ভালো থাকবেন। ঈদ মুবারক। সাকিব ভাই, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আমরা সত্যি সত্যি বাংলাদেশের একটা নতুন যাত্রায় আছি, এবং এই বাংলাদেশকে যাতে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা গড়তে পারি, জনগণ যদি সজাগ হয়, অংশগ্রহণ করে, তাহলে সেটা কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। ঈদ মোবারক, ভালো থাকবেন সবাই। তাজনু বাপু, এইটা ত্যাগের উৎসব, শুধু ঈদের সময় না, আমরা যে নতুন বাংলাদেশ এই জুলাই গণ অভ্যুত্থানের পর পেয়েছি, আমরা এই নতুন বাংলাদেশকে আমাদের
নিজের মতো করে সবাই নিজ নিজ জায়গা থেকে সুন্দরভাবে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। সবাইকে ঈদের শুভেচ্ছা, আবারও ঈদ মোবারক। শামা, দেশবাসীকে এবং দেশের বাইরে যারা আছে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছি 2025 সালে। সবার আগে যেন বাংলাদেশ থাকে সেই আশাই আমি আজকে রাখতে চাচ্ছি এই ঈদে। ঈদ মোবারক। থ্যাংক ইউ। নূর ভাই, পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের পশুবৃত্তি, হিংসা বিদ্বেষ কোরবানি হয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমরা হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ এবং সংঘাত সহিংসতার রাজনীতির পরিবর্তে একটা শান্তি এবং সম্প্রীতির আমরা একটা রাজনৈতিক পরিবেশ গড়ে তুলি। পাড়া মহল্লা থেকে সমাজ এবং রাষ্ট্রের প্রয়োজনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ঈদ উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। সাদ্দাম ভাই, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশটি যেন আমরা আমানতদারিতার সাথে এই দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারি। সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে আমাদের সময় দেওয়ার জন্য। আবারও ঈদ মোবারক জানাচ্ছি। দর্শক যারা সঙ্গে ছিলেন এতক্ষণ, অনেক ধন্যবাদ। এবং আপনারা সকলে নিরাপদে থাকবেন এবং যার যার জায়গা থেকে এই দেশটাকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রাখছি। ত্যাগের মহিমায় আমরা সকলে যেন উদ্ভাসিত হই এবং আল্লাহ তাআলা যেন আমাদের এই ত্যাগের কোরবানিকে কবুল করেন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। বিদায়।